বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ভোটাররা নির্বিঘ্নে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারলেই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেখানে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া মুখ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার হরণ করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। আর জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক। তিনি বলেন, হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত 3টি নির্বাচন প্রহসনে পরিণত করেছিল আওয়ামী লীগ। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। ঐক্য ছাড়া সংস্কার বা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাই দুটোর প্রস্তুতি একসঙ্গে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের দেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে, তাই সংস্কার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ঐক্য, সংস্কার ও নির্বাচন সামনে রেখে অংশীজনদের নিয়ে শুরু 2 দিনের জাতীয় সংলাপ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। সকল ধরনের বৈষম্য অবসানের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ রূপান্তর পর্বে প্রবেশের অধিকার অর্জন করেছে জানিয়ে এই রূপান্তর কার্যকরে সব শক্তি নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, সে কারণেই সংস্কার প্রশ্নে সবাইকে একমত হতে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এ সময় অধ্যাপক ইউনূস আরও বলেন, মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না, সাহসীও করেছে। ঐক্যই এর মূল শক্তি। আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। ফ্যাসিবাদ দেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে অন্ধকারে নিয়ে গিয়েছিল জানিয়ে আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি। সংলাপে সংস্কার ও নির্বাচন নিয়ে কাজ করার পাশাপাশি জনগণকে স্বস্তি দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে 2 দিনের জাতীয় সংলাপ। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে প্রথম দিনের আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয়, সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকব? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন। ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। বারে বারে জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম, কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। সংলাপে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার চায় না এমনটি ঠিক নয়। সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে
অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। শনিবার শেষ হবে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ। আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন, তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনই বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। দুর্ঘটনার কারণ খুঁজতে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের তদন্ত দল। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিক তথ্য উপাত্ত নাশকতার দিকে ইঙ্গিত করছে। বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৩টি আলাদা জায়গায় আগুন লাগে। যা নিয়ে আলোচনা চলছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা। নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার সকালে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। সচিবালয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। সংগ্রহ করা হয় আলামত। প্রথম দিনের তদন্ত শেষে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। কি মনে হচ্ছে আপনাদের? তবে দুর্ঘটনার ধরন নাশকতাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞদের। একই সাথে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। যেহেতু এটা 25 তারিখ, এটা ছিল আপনার হলো ছুটির দিন ছিল, এখানে কিন্তু কোনো লোকজন ছিল না, তো কোশ্চেন ডাজ নট রেইজ। এখানে কিন্তু ওভারলোডও ইলেকট্রিক্যাল ছিল না। আর ফায়ার হ্যাপেন্ড মিডনাইটে 1:50-এর দিকে, তো এখানেও কিন্তু ওই সম্পর্কটা নাই, শর্ট সার্কিট বা আপনার অন্য কিছু তেমন একটা সম্ভাবনা নাই। 3 দিনের মধ্যে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। আগুনের ঘটনায় গঠিত অন্য কমিটিগুলোও কাজ শুরু করেছে। সচিবালয়ে আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর ধরে প্রতিবার ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে শব্দ দূষণের মাত্রা 70 ডেসিবেলের বেশি থাকছে। 90% সময়ই থাকছে এই অস্বাভাবিক মাত্রা। রাত 12টার আগেও পরের 2 ঘন্টা দূষণের মাত্রা তীব্র থাকে। এতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ুমণ্ডলীয় দূষণে অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতি বছর 31 ডিসেম্বর রাত 12টা বাজতেই আতশবাজিতে ছেয়ে যায় আকাশ। ফানুস উড়িয়ে পটকা ফুটিয়ে নতুন বছর বরণের উৎসবে মাতে রাজধানীবাসী। রাত 11টা থেকে গভীর রাত পর্যন্ত তীব্র থাকে দূষণের মাত্রা। শুক্রবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এ বিষয়ে গবেষণা প্রকাশ করে। এতে বলা হয় দূষণের মাত্রা 80 থেকে 110 ডেসিবেল পর্যন্ত পৌঁছায়। গত 7 বছরে এই সময়ে শব্দ দূষণ বেড়েছে গড়ে প্রায় 90%। 70 ডেসিবেলের বেশি শব্দ উৎপাদন করেছে এই 2 ঘন্টা। আপনারা জানেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেউ যদি 70 ডেসিবেলের বেশি শব্দের ভিতরে 1 ঘন্টা অবস্থান করে তাহলে তার অস্থায়ীভাবে হিয়ারিং লস হতে পারে। 31st নাইটে অতিরিক্ত শব্দের কারণে শ্রবণ শক্তি ও স্মরণ শক্তি কমে যায়। ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা দেখা দেয়। জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। টানা কয়েক বছর ধরে এ রাতে মারা যাচ্ছে পাখি। পাখিদের মধ্যে অনেক বড় একটি অংশ বা বন্যপ্রাণীর মধ্যে অনেক বড় একটি অংশ নিশাচর, যারা রাতের বেলা খাবার খেতে বের হয় বা রাতের বেলা এই নিশাচর পাখিরা যে আমাদের কতটা উপকার করে এই জিনিসটাও কখনো আমরা উপলব্ধি করতে পারি না। যেহেতু অন্ধকারের ল্যাম্পটা ফুল দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, কোনো কারণে যদি অন্ধকারের ল্যাম্পটা আলো দিয়ে বিঘ্নিত হয় তাহলে ওই যে বিশেষ গ্রুপের কোনোদিন আর ফুল ফুটবে না। এক্স্যাক্টলি, তো সেজন্য ন্যাচারাল যেভাবে প্রক্রিয়া আছে সেভাবে থাকতে দেওয়া উচিত। পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে অতিরিক্ত শব্দ দূষণের জন্য দায়ী পটকা, বাজি ও ফানুস ওড়ানো। দণ্ডনীয় এসব অপরাধে হতে পারে কারাদণ্ড বা অর্থদণ্ড। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক কমিটি কখনোই রাজনৈতিক দলে রূপ নেবে না বলে জানিয়েছেন সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, ভবিষ্যতেও তা হবে না। দেশে যে সরকারই আসুক, জাতীয় নাগরিক কমিটি তাদেরকে জবাবদিহির জন্য চাপ প্রয়োগ করবে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মাধ্যমেই কাজ হতো উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা উন্নয়ন দেখিয়েছেন কিছু অবকাঠামো দিয়ে, কিন্তু ভেতরে অপকর্ম করা হয়েছে। নতুন রাজনৈতিক দল তরুণ প্রজন্মের নেতৃত্বে আসবে, সেই প্ল্যাটফর্মে যদি জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের ধীরে ধীরে লিডার তৈরি হবে তারা যেতে চায়, মোস্ট ওয়েলকাম, বাট তারা এই পদগুলো ছেড়ে যাবে। এই দুইটা প্ল্যাটফর্মে আমাদের ইনটেক থাকে, অ্যাপলিটিক্যাল, এগুলো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না। কৌশলগত অংশীদার নয়, বন্ধু হিসেবেই চীনের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। চীন দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি, ইতিহাস ও সমসাময়িক বিষয়ে নামের 2 দিনব্যাপী এই সেমিনার আয়োজিত হয়েছে। উপদেষ্টা আরও বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করতে আগ্রহী দুই দেশ। বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতেও কাজ করবে বলে জানান তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী চীন। এবছর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতায় উন্নীত করা হয়েছে। এই অংশীদারিত্ব আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গিতে গড়ে উঠেছে। has been built on the very foundations of trust, mutual respect and a shared vision of a brighter future. দেশের ইতিহাসে এই প্রথম কোনো দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জহুরুল হক জানান, পৈতৃক ভিটা বাদে দেশে বা বিদেশে তার কোনো বাড়ি নেই কোনো দুর্নীতিলব্ধ সম্পদ। বাংলাদেশের ইতিহাসে সাবেক 2 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান, মামলা বা গ্রেপ্তারের নজির রয়েছে। এই সবই ঘটেছে দুদক আইনের ক্ষমতা বলে। কিন্তু নানা অভিযোগ উঠলেও এতদিন দুদকের কোনো কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা তো দূরের কথা, অনুসন্ধানও হয়নি। কিন্তু এবার সেটাও ঘটেছে। দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এই সংস্থারই যাবতীয় মামলার অনুসন্ধান করতেন তিনি। গেল 1 নভেম্বর পদত্যাগ করেন জহুরুল হক। এরপর 2 মাসের মাথায় 26 ডিসেম্বর তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ ও কানাডায় বাড়ি করার অভিযোগ উঠেছে। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ। আমার কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আপনাদেরকে পরবর্তী সময়ে জানানো হবে। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে 2 মেয়াদে বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত হন। আমি আমার সারা জীবনে পৈতৃক সম্পত্তি ছাড়া আর কোনো সয় সম্পত্তি নাই, বাইরে কেন দেশেই কিছু নাই। একেবারেই বললাম না, যদি কখনো কোনো কিছু পান তাহলে আপনারা যেমনি পান সরকারিভাবে নিয়ে নেন। আর যে সজীব জয়ের কথা বলে, উনি ছিলেন আইসিটির অ্যাডভাইজার। আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নাই। উনি যখন আসতেন তখন দেখা সাক্ষাৎ হতো। 24 ডিসেম্বর দুদকের সাবেক এই কমিশনারের পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া গতির কারণে মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাস। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মারা যান একই পরিবারের 4 জন সহ 5 জন। আহত রয়েছেন আরও 15 জন। বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার বেলা 11টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়েছিল মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। এই সময় মাওয়ামুখী ব্যাপারী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি। ছিটকে পড়ে মোটরসাইকেলটি। একটি বাস, একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কারকে কিভাবে যে আসলে মেরে দিল, আসলে দেখে খুব খারাপ লাগলো। আমি যখন আসি তখন যে গাড়িটারে অ্যাক্সিডেন্ট করছে, তো তখন যে মানুষজন অ্যাম্বুলেন্সে ভরতেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। সরিয়ে নেওয়া হয় ক্ষতিগ্রস্ত যানগুলো, জব্দ করা হয় বাসটি। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে মারা যান কয়েকজন। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফুট মেডিকেলে পাঠানো হয়। পুলিশ বলছে বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই বাসের চালকের অসতর্কতাই বলেন বা তার কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই হোক, যে কোনো কারণে ঘটেছে এবং ঘটনাটা ঠিক আপনার টোল প্লাজায় ঢুকার মুখেই। চলতি বছর এই এক্সপ্রেসওয়েতে ৬৪টি দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন, আহত অন্তত ৫ জন। পরিস্থিতির নিয়ন্ত্রণ ও নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এলাকার আধিপত্য নিয়ে বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বেশ কয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। মামলার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মাইকে ঘোষণা দিলে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে রাতভর সংঘর্ষে জড়ান। ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আক্তার শিকদার। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান তার ছেলে ও সমর্থক সিরাজুল ইসলাম। বাড়ি আগুন দিয়া পুড়িয়ে হালাইছে, আগে মালামাল লুট করে নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, দৌড়াইয়া কোপায়া মারিয়া হালাইছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। খাসিরহাটে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আক্তার মেম্বার এবং তার ছেলে মারা গিয়েছেন। এই সংবাদ পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন আমরা উপস্থিত হয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সংঘর্ষ, হতাহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সার সহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরের জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনার সঠিক তদন্ত ও বিচার সহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। গেল রোববার চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌঘাট থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। আজ রাত 12টা আমরা ধর্মঘট পালন করতেছি। আল বাকারা 7 জন নাবিককে গলা কেটে হত্যা করেছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সুস্থ তদন্ত করে খুনিদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা দীর্ঘদিন নিরাপত্তাহীন ভুগতেছি, 3 বছর যাবৎ অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু আইনের শাসনটা আমাদের এই নৌ সেক্টরে কিন্তু প্রতিষ্ঠিত নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে প্রতিনিয়ত আমরা হামলার এবং চাঁদাবাজির বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয়ে পড়ে আছি। চাঁদপুর নৌবন্দর থেকে কোনো পণ্যবাহী জাহাজ লোড আনলোড হয়নি। এতে প্রায় 500 লাইটারেজ ও কার্গো জাহাজে পণ্য আটকা পড়ে আছে। আমরা যে জাহাজ নিয়ে চলাফেরা করতেছি, আমাদের জাহাজের কোনো নিরাপত্তা নাই। খুলনার মংলা ও নোয়াপাড়ায় শতাধিক লাইটার জাহাজ নোঙর করে আছে। একই পরিস্থিতি পায়রা বন্দরেও। যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট না করা হবে তত সময় পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব। সিরাজগঞ্জের শাহজাদপুর নৌবন্দরে কর্মবিরতির প্রভাবে শতাধিক জাহাজে আটকে আছে প্রায় 5000 টন জ্বালানি তেল, বালু, সারসহ বিভিন্ন পণ্য।
বাংলাদেশে খালি ওই জায়গা নাই, সমস্ত জায়গায় নদী বন্দরে প্রায় জায়গায় ডাকাতি চুরি ডাকাতি হয়। নারায়ণগঞ্জেও কর্মবিরতির কারণে স্থবির বন্দরের কার্যক্রম। সারা দেশে 10,000 পণ্যবাহী জাহাজে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।